নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে সিরিজ আকারে আমরা সবগুলো ক্লাস আমাদেরকে কমপ্লিট করাই দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ক্লাস। সবাই খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবা। তবে 1.5 মিনিটের একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনের পর আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। যদি আগের 3টা না দেখে থাকো তাহলে আগের 3টা দেখে ফেলো, কারণ ওইগুলো না দেখলে আজকের ক্লাসের তেমন কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আমরা শুরু করতেছি আজকের ক্লাস। দেখো, এইখান থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল। তুমি এই যে রুলসটা যেটা দেখতে পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করো। আমি বেশি কথা না বলে শুরু করতেছি। তুমি এই এত কিছু মনে না রেখে তোমার জাস্ট একটা স্মৃতিতে থাকবে, সেটা হচ্ছে ক্যান নট বাট, ক্যান নট বাট। জাস্ট এই একটাই জিকির করতে থাকবা, ক্যান নট বাট, ক্যান নট বাট। আসলে ক্যান নট বাট থাকলে কি হয়? ক্যান নট বাট যদি তুমি মনে রাখতে পারো তাহলে কুড নট বাটও মনে রাখতে পারবা। বুঝতে পারছো তো আসলে ঘটনা কি? দেখো, ক্যান নট বাট, ক্যান নট বাট এগুলোর পরে আসলে ভার্বের বেস ফর্মটা হয়, বা প্রেজেন্ট ফর্ম যেটা আর কি, সিম্পল প্রেজেন্ট যেটাকে বলে আর কি। তাহলে তুমি জাস্ট ক্যান নট বাট মনে রাখবা। ক্যান নট বাটের পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এটা সুন্দর করে একটু মুখস্থ রাখতে হবে। এটা চাইলে অর্থ দিয়েও মনে রাখা সম্ভব, বাট যেহেতু তোমরা এখন বেসিক লেভেলে আসো, এটা তোমাদেরকে পড়তে হবে। যে এটাই আপাতত তোমাদের একটা আশ্রয়, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এরপরে ভার্বের বেস ফর্মটা নিতে হবে। ভার্বের বেস ফর্মটা নিতে হবে। আমি জাস্ট কিচ্ছু জানি না, জাস্ট জানি ক্যান নট বাট। ঠিক আছে? আচ্ছা, ভার্বের বেস ফর্ম তুমি নিছো। আচ্ছা, ক্যান নট বাট মনে রাখলে তো কুড নট বাটও মনে রাখতে পারবা। এরপর আসো, আগে আমরা শিখছিলাম ক্যান নট বাট, এখন আবার নতুন আরেকটা ঝামেলা সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। আগে ক্যান নট বাট মুখস্থ করছিলাম, হয়ে যেত। এখন একটা নতুন ভেজাল সংযুক্ত হয়েছে। আগে আমরা ভার্বের বেস ফর্ম দিতাম, ঠিক আছে? আগে আমরা ভার্বের বেস ফর্ম দিতাম। এখন আমরা কি করব? একটা ভেজাল যখন যেহেতু সংযুক্ত হয়ে গেছে, তো আগে তো আমরা এমনি বেস ফর্ম দিতাম, আমরা এখন একটা নতুন ভেজাল সংযুক্ত করব। সেটা হইতেছে কি বলতো? সেটা হইতেছে আইএনজি সংযুক্ত করব আমরা। ঠিক আছে? আগে তো আমরা এমনি বেস ফর্ম করতাম, এখন যেহেতু হেল্প একটা নতুন সংযুক্ত হয়ে গেছে, ওই ভেজালের জন্য আমরা আবার একটা আইএনজি সংযুক্ত করছি। ঠিক আছে? তাহলে তোমার এই ঘটনার জন্য জাস্ট একটা জিনিসই মনে রাখা লাগতেছে, সেটা হইতেছে ক্যান নট বাট। ক্যান নট বাট থাকলে বেস ফর্ম হয়, ক্যান নট বাট থাকলে বেস ফর্ম হয়। ওইটা মনে রাখলে পরবর্তীতে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট বেয়ার, ফিল লাইক। ঠিক আছে? এই যে তোমরা ফিল দেখতে পারতেছো না, এই ফিলের জন্য কিন্তু এক্সট্রা একটা নিয়ম আছে, বুঝছো? এই জন্য তোমরা অনেকে এটা ভুল করে ফেলো। ফিল, হেয়ার, স্মেল, হ্যাঁ, সি, ওয়াচ, ওইগুলো আমরা সামনে দেখবো। তো এখানে ডিফারেন্সটা কি? ওই রুলসের সাথে এই রুলসের ডিফারেন্সটা কি? ওইখানে খালি ফিল দেওয়া আছে, আর এখানে ফিল লাইক দেওয়া আছে। ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, বুঝছো? তো এইগুলো থাকলে ক্যান নট বেয়ার, ক্যান নট হেল্প, ক্যান নট বাট, সরি, কুড নট বাট, আর ফিল লাইক। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, ক্যান নট বেয়ার। তাহলে আপাতত জাস্ট আমাদেরকে এই বান্দাকে মুখস্থ রাখতে হচ্ছে, এবং এইটার পরে আমরা যে ভার্বের বেস ফর্ম বসাই সেটা মনে রাখছি। রুলস ক্লিয়ার? ঠিক আছে? এরপরে একটু নিচের দিকে আসো, একটু নিচের দিকে আসো। এখানে আমরা কি বলতেছি দেখো, এই নিয়মটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। উড দ্যাট আই, এটা ওই যে বেস ফর্মের নিয়ম আমাদেরকে। উড দ্যাট আই কুড, এটা আমি একটু এভাবে মনে রাখছি। দেখো, উড দ্যাট আই কুড, উড দ্যাট আই কুড, বুঝছো? এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মাঝে মাঝে আসলে আসলো। আমরা তো এটা পড়তেছি এমন ভাবে যেন এর বাইরে আমাদেরকে একটা কিছু না পড়তে হয়, আমরা যেন সেফ ফিল করি নিজেকে। উড দ্যাট আই কুড, এটা একটু মাথায় রেখো। উড দ্যাটের পরে এই যে দেখো আই, এখানে কি হবে জানো? ওই যে কুড হবে, যে কুড সংযুক্ত করছে, কুড গো টু কলেজ। হ্যাঁ, তো উড দ্যাট আই কুড, এই যে এখানে আই কুড দেওয়া আছে, তার মানে সামনে হচ্ছে উড দ্যাট হবে। উড দ্যাট আই কুড, মাথায় রেখো। তেমন একটু গুরুত্বপূর্ণ না, একটু মাথায় রেখো, তাহলে হবে উড দ্যাট আই কুড। আচ্ছা, এখন দেখো এইবারে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ আছে। এইটা না, এটা লাগবে না।
আচ্ছা, এটা পড়ছি আমরা অলরেডি না? এটাকে আমরা কি বারবার নিয়ে ফেলছি নাকি? হ্যাঁ, ওটা ডাবল হয়ে গেছে। এই যে দেখো, এবারে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? শোনো, কখনো কখনো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারি যে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি কন্টিনিউয়াস, কি এইগুলো আসলে আমরা বুঝতে পারি। যেমন ধরো যে কখনো যদি থাকে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, যেমন ধরো যে এই যে দেখো এখানে আছে লাস্ট নাইট, মানে গত রাতে, আমরা বুঝতে পারতেছি তার মানে এটা পাস্ট হবে। ইয়েস্টারডে, আমরা পাস্ট হবে বুঝতে পারতেছি। লাস্ট ইয়ার দেখছো? তারপর হচ্ছে লাস্ট নাইট, এগুলো থাকলে বোঝা যায় যে এটা পাস্ট হচ্ছে। তো তখন আমরা কি করব দেখো, শি ড্যাশ হোম ইয়েস্টারডে, তাহলে এটা পাস্ট। তাহলে পাস্ট কোথায় আছে, কোথায় আছে? এই যে পাস্ট আমরা নিয়ে ফেললাম। ওকে, আচ্ছা, শি ড্যাশ লাভলি ড্রেস লাস্ট নাইট, তাহলে লাস্টকে আমি লাস্ট বলতেছি, এই জন্য হাসাহাসি করার কিছু নাই, এটার আসল উচ্চারণ লাস্ট হয়, বুঝছো? তো যাই হোক, তো তাহলে আমরা কি করব, আমাদেরকে পাস্ট নিতে হবে। পাস্ট কোথায় আছে, পাস্ট কোথায় আছে? এই যে এখানে তো পারফেক্ট করে ফেলছে ওয়ার্ড, এই যে দেখো এটা হইতেছে পাস্ট, আমরা রাইট আনসার করে ফেললাম। ওয়ার্ন কিন্তু না, এখানে কিন্তু বানান ভুল করে না, মানে তারা ইচ্ছা করে ভুল করে দিচ্ছে, তোমরা এটা চিনো নাকি? আচ্ছা, এই যে দেখো দ্য লাস্ট অ্যাক্সিডেন্ট, লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে পাস্ট নিতে হবে। পাস্ট কোনটা? এই যে দেখো লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এখানে একটা ব্যাপার স্যাপার আছে। এখানে যে খালি হ্যাপেন্ড আছে না, একটা জায়গায় ওয়াজ হ্যাপেন্ড বা ওয়াজ অকার্ড এইটা আছে। তো যাই হোক, আমরা সামনে গিয়ে ওইটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? ওই যে প্যাসিভের কথা তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম, মনে আছে? ওইটার একটা একটা লেজ এখানে রয়ে গেছে। আচ্ছা, আপাতত এটা বাদ দাও, ওটা মাথা থেকে বের করো। ইট ড্যাশ লাস্ট নাইট, তাহলে আমাদেরকে পাস্ট নিতে হচ্ছে। পাস্ট কোথায় আছে? এই যে রেইনড, ঠিক আছে? এক কথায় এখানে আমরা কিছু কিছু ওয়ার্ড দিয়ে বুঝতে পারতেছি এটা হইতেছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যখন বুঝতে পারলাম, অপশনের মধ্যে থেকে কোনটা পাস্ট ইনডিফিনিট খুঁজে আমরা বসায় দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর কি কোনো উদাহরণ তোমাদেরকে দেখানোর দরকার আছে? এই যে দেখো এখানে দ্য ক্রিমিনাল ড্যাশ লাস্ট নাইট, এখন তুমি কি বলবা? তুমি বলবা যে এখানে অ্যারেস্টেড হবে ভাইয়া, কারণ কি এখানে যে পাস্ট করা আছে ভাইয়া, এই জন্য এখানে অ্যারেস্টেড হবে। আপনি তো বললেন ভাইয়া যে পাস্ট দিতে, তার পাস্ট তো সবসময় যে অ্যারেস্টেড দিয়ে দিলাম না, এখানে ওয়াজ অ্যারেস্টেড হবে। কেন ওয়াজ অ্যারেস্টেড হবে সেটা ওই আগের ক্লাসটা দেখতে হবে। কেন ওয়াজ অ্যারেস্টেড হবে? যখন কেউ কি নিজেকে অ্যারেস্ট করতে পারে? কেউ কি নিজেই নিজেকে অ্যারেস্ট করতে পারে না, অন্য কারো দ্বারা অ্যারেস্ট হয়। যখন হয় তখন আমাদেরকে প্যাসিভ দিতে হবে, ওয়াজ অ্যারেস্টেড দিতে হবে, ঠিক আছে? এখন তোমাকে একটা সুসংবাদ দিই, তুমি মনে করতেছো যে আরে ভাই একটা সেন্টেন্সের দিকে তাকায় এখন আমি কেমনে বুঝবো যে এটা হচ্ছে সে নিজে করছে নাকি, এত সাবধান থাকা লাগবে না, এত মন খারাপ করার কিছু নাই। এটা একটা সিম্পল রুল ছিল। লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে এগুলো থাকলে আমরা জাস্ট ওটাকে পাস্ট করতেছি। এই যে তোমরা যেটা দেখতেছো প্যাসিভ করার বিষয়টা, এইটা 10% ক্ষেত্রে, মাঝে মাঝে 10% না 7-8% ক্ষেত্রে এসে থাকে। তো এত প্যারা খাওয়ার কিছু নাই, পাস্ট দেখছো পাস্ট করে দিবা, সিম্পল, শেষ। নিচের দিকে আসো, এখানে কি বলছে? দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশ ইন 1985, তো পাবলিশড বলছে, অতীতে হয়েছিল, দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট হবে। পাস্ট আছে এই যে ওয়াজ, আমরা ওয়াজ দিয়ে দিলাম। মাই ফ্রেন্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট ইয়েস্টারডে, গতকাল, তো আমাদের এখানে পাস্ট দিতে হবে, পাস্ট আছে দিয়ে দিলাম। ড্যাশ আ ফিউ মিনিট অ্যাগো, কয়েক মিনিট আগে হয়ে গেছে, তাহলে সেটা পাস্ট। পাস্ট, তাই তো? পাস্ট খোঁজো, এর মধ্যে কোথায় আছে পাস্ট, কোথায় আছে, কোথায় আছে? ডি নাম্বার লেফট, পাস্ট দিয়ে দিলাম। ড্যাশ লাস্ট নাইট, লাস্ট নাইট পাস্ট কোনটা আছে? এই যে ইউ ডিড লাস্ট নাইট, আচ্ছা পাস্ট দিয়ে দিলাম। লং অ্যাগো, অনেক আগে, তাহলে সেটা পাস্ট হলো না, অনেক আগে যেহেতু বলছে, তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? কই গেল? এই যে ঠিক আছে, এইটাই আর কি। এখন দেখো, এখন বলছে কোনো কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত চলে আসতেছে বুঝাইলে সেন্টেন্সের মধ্যে এই যে ধরে যাবত অর্থ প্রকাশ করলে ফর বা সিন্স থাকলে, যে কোনো কথা বলছে, আমি এগুলোর মধ্যে না যাই, আমি আসলে বলতে চাচ্ছি দেখো, এইটাই হচ্ছে সেই সিন্স আর ফরের কাহিনী ভাইয়া, বুঝতে পারছো? একটু মাথা খাটাও, বইয়ে যা আছে থাক, তুমি আমার কথা শোনো। শোনো, সিন্স আর ফর, কখন আমরা সিন্স বসাবো, কখন আমরা ফর বসাবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নার্সিং ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। আসলে আমি তোমাকে একটা কথা এখানে বুঝাবো, সেটা হচ্ছে ছড়ার মতো, ফর অ্যামাউন্ট ধর, ফর অ্যামাউন্ট ধর, ফর অ্যামাউন্ট ধর, জাস্ট লাইক একটা ছন্দ। অ্যামাউন্ট ধর, আসলে আমি বোঝাতে চাচ্ছি যে ফর হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তোমরা অ্যামাউন্ট দেখতে পারবা, কিন্তু সিন্স দিয়ে কি বোঝানো হবে? সিন্স দিয়ে বোঝানো হবে যে আসলে সময়। যেমন ধরো যে বলছে সিন্স লাস্ট মাস, গত মাস থেকে, সিন্স লাস্ট মান্থ, কিন্তু গত মাস থেকে বুঝলাম, বাট আসলে অ্যামাউন্টটা কত, কত সময় ধরে, 1 মাস ধরে, 2 মাস ধরে কিছু বলছে না? অ্যামাউন্ট বুঝায় নাই, অ্যামাউন্ট বুঝায় নাই জন্যই সিন্স। যদি অ্যামাউন্ট বুঝাতো তাহলে ফর বসাইতাম।
যেমন হচ্ছে এখানে লাস্ট মান্থ বলছে, যদি বলতো যে 2 মাস ধরে, তাহলে ফর ফর ইউজ করতাম, ফর 2 মান্থস, বুঝছো? আচ্ছা দেখো, সিন্স 8 o'clock, 8টা থেকে, বাট 8টা থেকে কয়টা পর্যন্ত? 1 ঘন্টা, 5 মিনিট, 7 সেকেন্ড, কোনো অ্যামাউন্ট বুঝায় নাই, এই জন্যই সিন্স বুঝাচ্ছে, সিন্স বসছে। সিন্স মে মাস থেকে কোন মাস পর্যন্ত কোনো অ্যামাউন্ট আছে? না, আমরা অ্যামাউন্ট জানতে পারতেছি না। সিন্স মানে থেকে, কখন থেকে? সিন্স মে, সিন্স জানুয়ারি, কোনো একটা সময় থেকে বোঝাচ্ছে, কিন্তু কত সময় ধরে সেটা বোঝাচ্ছে না। সিন্স 1995, 1995 থেকে, আই হ্যাভ বিন হেয়ার, আমি আমি এখানে আছি 1995 থেকে, বাট কত সাল পর্যন্ত, মানে কয় বছর ধরে এটা বলা নাই, এই জন্য অ্যামাউন্ট বুঝাই নাই, জন্যই সিন্স হয়েছে। কিন্তু দেখো, যখন বলছে যে 10 মিনিটস, 10 মিনিটের আই হ্যাভ বিন হেয়ার, আমি এখানে 10 মিনিট ধরে আছি, অ্যামাউন্ট বোঝাচ্ছে। 10 মিনিট ধরে, 3 ঘন্টা ধরে, 8 দিন ধরে, তারপর হচ্ছে 3 সপ্তাহ ধরে, 5 মাস ধরে, অনেক বছর ধরে, ঠিক আছে, আর লং টাইম, অনেক সময় ধরে। তো আসলে তাহলে আমরা কি বুঝলাম? কোন সময় থেকে শুরু হয়েছে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করতেছি, আর কত সময় যাবত মোটমাট অ্যামাউন্ট বোঝাতে আমরা ব্যবহার করতেছি ফর। এই জন্য বলছি ফর অ্যামাউন্ট ধর। বুঝতে পারছো? এখানে ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে, এখানে যদি বলতো যে সিন্স 8 o'clock, 8টা থেকে, তাইলে সিন্স হইতো। 8টা থেকে কয়টা পর্যন্ত অ্যামাউন্ট বুঝতেছি না, বাট এখানে ক্লিয়ার করে দিচ্ছে যে 10 মিনিট ধরে, ঠিক আছে, অ্যামাউন্ট বোঝানো থাকবে। আবার এখানে বলছে 3 সপ্তাহ ধরে, এইটাই যদি সিন্স ব্যবহার হইতো তাহলে কিভাবে হইতো? সিন্স মে মাস থেকে, বুঝছো? সিন্স মে মাস থেকে। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে একটা নির্দিষ্ট সময় যাবত চলতেছে, ওইটা বুঝাইলে বিন হয়, বুঝছো? আমি এখানে অনেকদিন যাবত আছি, ওইটা বোঝানো যায় আই হ্যাভ বিন। আমি এখানে অনেকদিন যাবত আছি, এটা বুঝাতে আই হ্যাভ বিন। আমি 3 বছর যাবত ঢাকা আছি, তো আই হ্যাভ বিন হিয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ফর দিয়ে কি বুঝাই, সিন্স দিয়ে কি বুঝাই। আরেকটা বলি, সিন্স টুয়েসডে, তো এখানে আমরা যদি ফর ইউজ করতাম তাহলে কি? ফর 2 days, কারণ অ্যামাউন্ট বোঝাচ্ছে। তাহলে টুয়েসডে থেকে কয়টা পর্যন্ত, অ্যামাউন্ট তো আমাদেরকে এখানে ক্লিয়ার করে নাই সিন্স। তাহলে সিন্স ফরের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো, আমরা যেমন একটু আগে দেখলাম যে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, আ লং অ্যাগো, পাস্ট থাকলে, এগুলো থাকলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট দিতে হচ্ছে। ঠিক তেমনই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বুঝতে পারি যেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়। কোনগুলা? দেখো, প্রেজেন্ট পারফেক্ট আসলে তোমাদেরকে বুঝাই দেয়। প্রেজেন্ট পারফেক্ট আসলে কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এবং প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সেটা যেটা আমি অলরেডি করছি, হয়ে গেছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। আমি এক ক্লাসটা নিয়েছি, আমি ভাত খেয়েছি, আমি পড়া করেছি, উনি পড়া করেছেন, বুঝতে পারছো? কাজটা হয়ে গেছে, কিন্তু এটার ফল এখনো বিদ্যমান আছে, ছোটবেলায় শিখছিলা। আচ্ছা, এখন কি কি ওয়ার্ড দেখলে সেটা চেনা যায়? যেমন ধরো যে জাস্ট, এই মাত্র সে কাজটা করছে, জাস্ট নাও, এই একই ব্যাপারই হইলো, অলরেডি, ইতোমধ্যেই সে কাজটা করে ফেলছে, রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে ক্লাসটা হচ্ছে কাজটা হয়েছে। ঠিক তেমন ইয়েট, এখনো, টিল নাও, মানে এখনো অবধি, ওই একই ব্যাপারই হইলো, বুঝছো? ইয়েট আর টিল। নেভার এভার, আপ টু নাও লাগবে না, আপ টু প্রেজেন্ট মানে এখনো অবধি, ওই একই কথাই হইলো, এগুলো লাগবে না, খালি একটু রিভিশন দিয়ে নিও। তারপর হচ্ছে লেটলিও লাগবে না। সো ফার মানে এই অবধি, আমি এই অবধি 5টা ম্যাচ খেলছি, সো ফার, এইটাই হইতেছে সো ফার, এই অবধি, বুঝতে পারছো? এইগুলো থাকলে, এগুলাকে মুখস্থ করা লাগে ভাই? আমার তো মুখস্থ করা লাগেনি, কারণ এগুলো তো এমনিই বোঝা যাচ্ছে। এখনো অবধি আমি 5টা ম্যাচ খেলছি খেলছি হয়ে গেছে, বাট তার ফল এখনো বিদ্যমান আছে। করিয়াছি, খেলিয়াছি, এগুলো দেখছো না? প্রেজেন্ট পারফেক্ট কি এখন আবার তোমাদেরকে নতুন করে বুঝাইতে হবে নাকি? টেন্স তো এগুলো পড়ছো, না পড়াইলে আমি পড়াই দেবো, সমস্যা নেই। তাহলে এগুলো থাকলে, এই যে জাস্ট নাও, তাহলে জাস্ট নাও থাকলে আমরা কি জানি? এই যে একটু আগে দেখলাম যে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট নিতে হচ্ছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এখন হ্যাভ কার জন্য নিব, হ্যাজ কার জন্য নিব? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ নিব, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ নিব। চলো, এখানে কি? জাস্ট নাও হি মানে হচ্ছে সে। তাহলে সে এখন কি করতেছে, তার জন্য আমরা কি নিব? এই যে কই গেল, হ্যাড আছে, হ্যাভিং আছে, এই যে দেখো, হ্যাজ প্লাস এই যে ভি3, বুঝছো? এখন অনেকে আবার বলবা যে হ্যাজ হ্যাডও হয় ভাইয়া, হ্যাডও হয়, তুমি জানো না, তাই সামনে জিনিসগুলো আরো দেখবে টেন্সের সময়, বুঝছো? তোমার অত কিছু খেয়াল করার দরকার নাই। তোমারে কইছি আমি যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3, তুমি হ্যাড প্লাস ভি3 বসাইছো? হ্যাঁ ভাইয়া, এই যে হ্যাজ প্লাস ভি3, হ্যাজ বসাইছি, পরেরটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে, অতএব এটা রাইট আছে, তোমার অত কিছু দেখার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখি, হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট,
ইয়ের থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি। কোথায় আছে কোথায় আছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি। এই যে হ্যাজ যে আমরা দেখে ফেলছি হ্যাজ, বুঝছো, হ্যাজ দিয়ে ফেলছি আমরা। এখন তুমি এবার বলবা যে ভাইয়া ভি থ্রি কই আছে, এত বেশি মাথা ঘামানোর দরকার নাই, এখনই এত পাকা হওয়ার দরকার নাই। তাও বলে দিতেছি প্রশ্ন যখন করেই ফেলছো। হ্যাজ, এই যে হ্যাজের সাথে বিন আছে দেখবা, এই যে দেখো একটু পরে, এই যে একটু পরে এই জায়গাতে এসে বিন আছে, এই হ্যাজের সাথে লাগানো অবস্থায় থাকতে হবে, এর তো কোনো মানে নাই। বুঝতে পারছো? থাকলেই হলো, এর কোনো মানে নাই যে এর সাথে একদম লাগায় থাকা লাগবে। হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট। তাহলে এখানে কি হবে, আমাদের হ্যাজ প্লাস ভি থ্রি নিতে হবে। হ্যাজ প্লাস ভি থ্রি কোথায় কোথায় কোথায়, ডু নট, এই যে দেখো হ্যাজ প্লাস ভি থ্রি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর আবার আসো, আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। এই যে আপ টু নাও এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি কোথায়, হ্যাভ প্লাস ভি থ্রি, এই যে হ্যাভ প্লাস ভি থ্রি। ঠিক আছে, হি ড্যাশ আউট জাস্ট নাও, তাহলে কি হ্যাভ প্লাস ভি থ্রি আমাদেরকে নিতে হবে। হ্যাভ প্লাস ভি থ্রি কোথায়, এই যে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এই যে হ্যাজ গান। ঠিক আছে, এই আর কি। তাহলে আমরা উপরে শব্দগুলো থাকলে বুঝে যাবো যে আমাদেরকে এখন ইউজ করতে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তো তোমাদেরকে বলেই দিলাম। এখন দেখো এইগুলা কি জিনিস, এগুলো মুখস্থ করা লাগেনি ভাই। সাধারণত এই জিনিসগুলো যেমন হচ্ছে, যেমন ধরো যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, মানে ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, রীতিগত অভ্যাস। রীতিগত অভ্যাস মানে রেগুলারলি ডেইলি হয় সাধারণত। এগুলো থাকলে কি হয় জানো, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আরো কি কি থাকে দেখো, অলওয়েজ, সব সময় ওটা হয়, অলওয়েজ ন্যাচারালি স্বাভাবিকভাবেই ওইটা হয়। তারপরে সামটাইমস, এভরি টাইম, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, রেগুলারলি, ওফেন প্রায়, জেনারেলি সাধারণত, ডেইলি প্রতিদিন, এভরিডে, এভরি উইক প্রতি সপ্তাহ, অকেশনালি মাঝে মধ্যে, মাঝে মধ্যে হয়। আচ্ছা আমরা তো জানি যে হয়, খাই দাই যায়, সে স্কুলে যায়, সে আমাকে খারাপ বলে, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। তো জাস্ট এই শব্দগুলো মনে রাখবা, শব্দের সরি সেন্টেন্সের মধ্যে আমরা এই শব্দগুলো দেখলে ইউজুয়ালি, সাধারণত, হোয়েভার, তারপরে হচ্ছে নর্মালি, সাধারণত, এগুলো দেখলে আমরা কি বলবো বলতো, সেটা হইতেছে এই যে দেখো, শি ইউজুয়ালি ড্যাশ দ্য বেবি ডাউন। যাই হোক আমরা এত কিছু পড়তেছি না, তোমার তো বেসিক খারাপ, তুমি তো অর্থ বুঝো না। সাপোজ ধরে নাও ইউজুয়ালি থাকলে কি হয়, প্রেজেন্ট ইউজ করতে হবে। প্রেজেন্ট, প্রেজেন্ট বেস ফর্ম কিন্তু কই নাই, বেস ফর্ম আলাদা আর প্রেজেন্ট ইনডিফিনিট আলাদা। তো প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা দেখো, এই যে দেখো লেইজ, বুঝছো, লেইজ সই, দ্য লেইজ দ্য বেবি ডাউন, শোয়ানো, লে ডাউন মানে হচ্ছে শোয়ানো। এখানে আবার লাইজ দিও না, লাইজ মানে হচ্ছে মিথ্যা, লাইজ বা মিথ্যা না মানে। আচ্ছা এটা এটার প্রশ্নের ইয়ে তোমাদের উপরে ছেড়ে দিলাম যে লে আর লাই এই দুটোর মধ্যে পার্থক্য কি। লে আর লাই, বাই আর বাই, মানে কেনা আর বাই বলা, এইগুলা কিন্তু মাথায় রেখো, অনেক বড় হয়ে অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে। আচ্ছা ইউজুয়ালি, আমি সাধারণত, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আছে এর মধ্যে দেখো তো, টুক, অ্যাট, এটা তো পাস্ট হয়ে গেছে, এটাও পাস্ট হয়ে গেছে। যে প্রেজেন্ট ইট আর হ্যাট তো আমরা নিতে পারবো না, আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট নিতে হতো। ওফেন মানে প্রায়, তাহলে প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট কোনটা আছে, এই যে হ্যাজ, হ্যাভ হ্যাড একটা আছে, হ্যাভ একটা আছে, হ্যাড একটা আছে। তো রবীন্দ্রনাথের সাথে তো হ্যাজ, রবীন্দ্রনাথ স্টোরিজ, ও এখানে একটা ব্যাপার আছে। তোমরা এখন আমার মতো রবীন্দ্রনাথ দেখে হ্যাজ দিয়ে দিতে নিছিলা তাই না, যে রবীন্দ্রনাথ তো একজন। এখানে তো রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলা নাই, বলছে রবীন্দ্রনাথ স্টোরিজ, রবীন্দ্রনাথের গল্পগুলো। তো গল্পগুলো যখন হয়েছে, এটা কি প্লুরাল হয়ে গেছে না? তো প্লুরাল ভার্ব, হ্যাজ তো আর প্লুরাল ভার্ব না, আমাদেরকে নিতে হবে হ্যাভ। ঠিক আছে, হ্যাভ। হি ড্যাশ টেনিস টোয়াইস আ উইক, খেলে। আচ্ছা টোয়াইস আমরা জানি, এখন আমাদেরকে প্রেজেন্ট নিতে হবে। প্রেজেন্ট এখানে কোনটা আছে একটু ভালো করে দেখো তো, হি প্লেস হবে না, ইউজুয়ালি প্লেস কোনটা হবে আসলে দেখো তো। আমরা অলরেডি আ উইক এটা দিয়ে দিছি, টোয়াইস আ উইক, সো ইউজুয়ালি দেওয়ার প্রয়োজন পড়তেছে না। তাহলে ইউজুয়ালি প্লেস, এই যে প্লেস, আমরা প্লেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, ওকে। আচ্ছা এরপরে দেখো হোয়েন ওয়াটার, এরপরে এই যে ইট টার্নস ইনটু আইস, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। হোয়েন টার্স ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু, এটা এটা বরফে রূপান্তরিত, এটা চিরন্তন সত্য। আমরা যেমন পানি দিলে সেটাকে গরম হবে, আমরা যদি ফ্রিজে রাখি তাহলে সেটা ঠান্ডা হবে, বরফ হবে, এগুলো চিরন্তন সত্য। আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা দেখো তো, ফ্রিজেস, বুঝতে পারছো, ঠান্ডা হয়। তাহলে আমরা এটা ফ্রিজেস আনসার করে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস আমাদেরকে সংযুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? আচ্ছা তাহলে ইউর ব্রাদার গো ড্যাশ স্কুল রেগুলারলি, প্রতি মানে রেগুলারলি, নিয়মিত যায়। তাহলে আমরা কি করব, গো থাকলে আমরা সেটাকে গোস করে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার তো, তাই এস বাই এস সংযুক্ত করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট এক কথায়। আচ্ছা করছি।
আচ্ছা, এখন এই পরের রুলসটা দেখো। এতক্ষণ আমরা শিখতেছিলাম, আমরা বেশ কিছু টেন্স দেখলাম যেগুলো কিছু ওয়ার্ড দেখে আমরা চিনে ফেলতে পারি। ঠিক তেমনই এবার আমরা দেখব এই যে এইগুলো দেখো। আমরা এখানে কিছু ওয়ার্ড দেখতে পারতেছি, যে ওয়ার্ডগুলো দেখে আমরা 100% শিওর হতে পারি। কি শিওর হতে পারি? যে এইটা হইতেছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো জানোই, যে বর্তমানে চলিতেছে বুঝাইতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। আই অ্যাম ইটিং, আমি খাওয়া দাওয়া করছি, খাচ্ছি। তো যাই হোক, কি দেখো তো, নাও, এখন, নাও। তারপর হচ্ছে রাইট নাও, এই মুহূর্তে। এখন ব্যাপার হচ্ছে কি, টুডে। তোমরা অনেকেই জানো না যে টুডে থাকলেও কিন্তু হয়। টুডে প্রেজেন্ট কন্টিনিউয়াস। টুডে, আজকে, দিস মর্নিং, এই সকালে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, দিস মান্থ, দিস ইয়ার, দিস সিজন, দিস উইক, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট দিস ভেরি মোমেন্টে, এইগুলো যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে চিনে যাবো যে এটা হতেছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সে অনুযায়ী ওই সেন্টেন্সটাকে আমরা ট্রিট করব। যেমন হচ্ছে এই যে এখানে দেখো, এই যে ড্যাশ ইট ইজ হারি নাও। নাও দেখে আমরা বুঝতে পারতেছি, নাও দেখে বুঝতে পারলাম। এই যে টুডে দেওয়া আছে, বুঝতে পারলাম। তারপরে হচ্ছে তো এইগুলোই আর কি। এর মধ্যে কটা বাইরেরও উদাহরণ আছে, বাদ দাও। যাই হোক, তাহলে আমরা যখন এই ওয়ার্ডটা দেখবো চিনে যাবো যে এইটা হইতেছে সেই সেন্টেন্সটা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা ছোট্ট উদাহরণ দেখি। যেমন হইতেছে, ডোন্ট ডিস্টার্ব মি, আই ড্যাশ মাই হোমওয়ার্ক। সরি, এটা না, এই যে এটা, হাংরি নাও, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, এই মুহূর্তে। তাহলে এটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সো ভার্ব প্লাস আইএনজি, যে দেখি কোথায় কোথায়, এই যে একটাই আছে, ইজ ক্রাইং, কান্না করছে, এরকম আর কি। আমি আর এইটার তেমন কোনো উদাহরণ দেখালাম না, কারণ অলরেডি এগুলো ছোটবেলাতে তোমরা পড়ে ফেলছো। সো এটা নিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। ওকে, আচ্ছা, চলো পরের রুলসে চলে যাই। ওকে, আচ্ছা, এবারে আমরা যে রুলসটা দেখব, এই যে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ জানি না, এটাকে যদি আমি একটু বড় করার চেষ্টা করি, তাহলে দেখো, তোমাদেরকে আমি এই ক্লাসের একটা মুহূর্তে শিখিয়েছিলাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। কেন শিখিয়েছিলাম? আমি বলেছিলাম যে এমন কিছু থাকবে যেগুলো কিনা এই যে মাঝখানে অবস্থান করে, এই পাশে একটা অংশ থাকে, এই পাশে একটা অংশ থাকে। এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এইটা হবে পাস্ট, এটা যদি পাস্ট হয় তাহলে এইটা হবে পিপি, মানে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, বিষয়টা মাথায় রেখো কিন্তু। এই পাশে হইতে হবে, এই পাশে, এই পাশে যদি প্রেজেন্ট থাকে মানে শুরুর অংশে। ঠিক আছে, এটা মাথায় রাখো, কারণ একটু পরে সিন্সের একটা রুলস আমরা পড়বো, ওইখানে আমাদের জন্য একটু জটলা পাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক এমনই এই যে এই রুলসটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট সংলগ্ন আমরা যে রুলসটা দেখতে পাচ্ছি, এই মাঝখানে আছে দ্যাট, এই যে দেখতে পাচ্ছ, দেখো দ্যাট আছে, দ্যাটের এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা অংশ আছে। এখন দেখো তো এই পাশে বলছে হি সেইড, অর্থাৎ পাস্ট। রুলস অনুযায়ী ওই পাশে আমাদের পাস্ট পারফেক্ট হতে হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলতো? হ্যাড প্লাস ভি থ্রি। চলো আমরা অপশনের মধ্যে হ্যাড প্লাস ভি থ্রি খোঁজার চেষ্টা করি। একটাতে আছে বি নাম্বার, রাইট অ্যান্সার। ঠিক তেমনই একটা সোজা সেন্টেন্স দেখি, আই থট দ্যাট, মাঝখানে দ্যাট আছে, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। হ্যাড প্লাস ভি থ্রি করতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি, এই যে বি নাম্বারে হ্যাড সিন, এইটাই রাইট অ্যান্সার। তাহলে দ্যাটের রুলসটা কি তোমরা বুঝতে পারছো? শুরুতে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, যদি শুরুতে পাস্ট থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, খুবই সিম্পল রুল। তাহলে আমি কিন্তু এটা তোমাদেরকে আগে বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এরপরে তাহলে আমরা এইটা একটু ক্লিন করে ফেলি, এটা আমাদের প্রয়োজন নাই, এইটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসো আমরা এইটা একটু দেখার চেষ্টা করি, এটা কোন রুলস। দেখো, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, পড়েছিলে না? এর আগে তো পড়েছিলে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, হবে না কাম হবে, এইগুলো ছোটবেলা আমরা দেখছিলাম। তো আসলে তোমরা এই সেন্টেন্সটা খেয়াল করলে আর একটা জিনিস বুঝতে পারবা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম না কাম, অপশনে জানায়, এই আমাদেরকে কমেন্ট বক্সে জানায় রাখো। তবে তোমাদেরকে একটা ট্রিক শেখাই, শোনো, এই ধরনের সেন্টেন্সে আসলে কি হয়, আমি তোমাদেরকে একটু নিচের দিকে যদি নিয়ে যাই, এই ধরনের সেন্টেন্সে ঘটনা যেটা হয় যে এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে থাকবে হচ্ছে কি বলতো, পাস্ট পারফেক্ট। ধরো যে ওই যে ডাক্তার আসিবার পূর্বে, মানে সেন্টেন্সের মাঝখানে বিফোর থাকবে অথবা আফটার থাকবে, বিফোর থাকবে অথবা আফটার থাকবে, দুই পাশে দুইটা অংশ থাকবে। এখন কোন দিকে কোন টেন্স ইউজ করতে হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এগুলো মূলত কোন ধরনের সেন্টেন্স? ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, মানে দুইটা ঘটনায় পাস্টে ঘটছে, অতীতে ঘটছে। এখন কোনটার ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করবো, সবসময় মাথায় রাখবা বিষয়টা, যে একটা হচ্ছে পাস্ট, তাই না, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এই দুইটার মধ্যে আসলে বস কোনটা?
আমরা যদি ধরি এই দুইটার মধ্যে বস হচ্ছে আসলে এটার সাইজ বড়, তাই না? তাই আমরা ধরে নিলাম যে এটা বস, সাইজে যে বড় সে বস। মনে রাখবা বস সবসময় কথা শুনবে। যেমন বিফোর মানে হচ্ছে আগে, এটার একটু কালার চেঞ্জ করে নেই। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, আগে মানে এই অংশের কথা বোঝাচ্ছে। হ্যাঁ, বস কথা শুনবে, বস আগে বসবে, মানে বিফোর যদি থাকে তাহলে এই অংশটাতে বসবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশটাতে তাহলে তোমরা বুঝতে পারতেছি যে পরের অংশটাতে পাস্ট ইনডিফিনিট বসতেছে, ঠিক আছে? আচ্ছা, আফটার মানে পরে, পরে বলতে সেন্টেন্সের এই পরের অংশ বোঝাচ্ছে। বস কথা শুনবে, পরের অংশ বসবে। সো এটা হচ্ছে কি বলতো, এটা এখন হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই পাশে নিশ্চয়ই হবে কি বলতো, এই পাশে নিশ্চয়ই হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এবার বুঝছো কিভাবে এটা হয়, বস সবসময় কথা শুনবে। তাহলে চলো আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। এই যে দেখো, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, যাই হোক সে রিটায়ার করার আগে বইটা লেখছে। দুইটাই অতীতের ঘটনা, সে অতীতে রিটায়ার করছিল আর সে রিটায়ার করার আগে সে বইটা শেষ করছিল। এখন কি বলা আছে, বিফোর, কি বলা আছে বিফোর। এখন চিন্তা করো এই যে বিফোর বলা আছে, বিফোর মানে হচ্ছে আগে, বস আগে বসবে, অর্থাৎ সেন্টেন্সের এই অংশটাতে আমাদেরকে ভি3 হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা ইউজ করতে হবে, হ্যাড প্লাস ভি3। এই যে দেখো লিখে ফেলছে হ্যাড রিটেন, তাহলে পরের অংশে আমাদেরকে পাস্ট দিতে হবে। পাস্ট কোনটা দেখি দেখি, এই যে রিটায়ার্ড, এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে? এটা পাস্ট, পাস্ট খালি পাস্ট না, পাস্ট ইনডিফিনিট আর কি। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট আমরা ইউজ করে ফেলছি। পরেরটাতে দেখো এখানে আছে আফটার মানে পরে, তাহলে এখন আমাদেরকে হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্টটা বসাইতে হবে পরের অংশটাতে। তাহলে দেখি হ্যাড প্লাস ভার্ব 3 কোথায় কোথায় কোথায়, এই যে দেখো হ্যাড লেফট, হ্যাড প্লাস ভি3, ঠিক আছে? আর যথারীতি দেখো এই পাশে কিন্তু এই যে টোল্ড মানে পাস্ট ইনডিফিনিট করছে। সিম্পল জিনিস, খুবই সহজ। আফটার, তাহলে এখন ভি3 কোন দিকে বসাইতে হবে, এই যে এই পাশটাতে ভি3 বসাইতে হবে, ঠিক আছে? আফটার পরে এই অংশটাতে ভি3 বসাইতে হবে, ঠিক আছে? ভি3 মানে কি, হ্যাড প্লাস ভি3, এটা তো তোমরা জানোই। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, এটা কি হবে বলো তো, কমেন্ট বক্সে লিখে রাখবা। যেহেতু বলছে ডাক্তার আসিবার পূর্বে মানে বিফোর এখানে ইউজ হয়েছে আগে, তাহলে কোন অংশটাতে আমাদেরকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হচ্ছে বলতো, ওই যে ডাক্তার আসার ওই অংশটাতে। তাহলে দা পেশেন্ট হ্যাড ডাইড। এবারে আমরা ডাক্তার আসে, এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু, ডাক্তার আসাটা এই পাশে আমরা বসাচ্ছি। যাই হোক এটা তোমরা লিখে রাখো, আমি এটা আর না বলি, তোমরা এটা লিখে রাখো, এটা তোমরা বুঝবা। আচ্ছা, তাহলে বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার মানে পরে, ঠিক আছে? এই বিষয়টা আশা করি তোমরা জানো। এরপরে চলে আসো, আমরা একটু নিচের অংশে যাই, এটাকে আমরা ক্লিন করে ফেলি। এন্ড তারপরে আমরা হচ্ছে পরের যে তিনটা, আমরা কোন তিনটা করে ফেলছি, এই তিনটা করে ফেলছি। সো এখন আমরা এইগুলা নিতে পারি। ওকে, হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখো, এই রুলসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের রুলস সচরাচর পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু ভালো করে আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড, জাস্ট লাইক হেয়ার, মানে আমরা যা যা করতে পারি, আমরা দেখতে পারি, আমরা ছুতে পারি, আমরা গন্ধ শুঁকতে পারি, আমরা শুনতে পারি, আমরা অনুভব করতে পারি, সবগুলো ওয়ার্ডই এখানে আছে। যেমন হচ্ছে আমরা এই যে ওয়াচ আর সি, এই দুটো একই সাথে। আমরা গন্ধ শুনতে পারি, হেয়ার, স্মেল, গন্ধ শুঁকতে পারি, ফিল করতে পারি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমরা যে ওয়ার্ডটা, যে ভার্বটা ব্যবহার করব, আমরা কখনো কখনো এটার বেস ফর্মও ব্যবহার করে থাকি, আবার কখনো কখনো আইএনজিও সংযুক্ত করে থাকি। আসলে আমরা করবোটা কি, বেস ফর্মও ব্যবহার করা যায়, কিন্তু অধিক প্রচলিত হচ্ছে আমাদেরকে এই ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে এরপরে আমাদেরকে আইএনজি করতে হবে। কি করতে হবে, আমাদেরকে আইএনজি করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, যেমন হচ্ছে আমরা এখানে যে ওয়ার্ডটা দেখতেছি, এই যে দেখো ওয়াস্ট, দেখতে পারতেছো? তোমাদেরকে ভাই পড়ার সময় সবগুলো ওয়ার্ড খুব ভালোভাবে খেয়াল করতে হবে। পরীক্ষায় আসলে তাহলে ওয়ার্ডটা দেখলেই তোমার মাথার মধ্যে তখন জেগে যাবে যে কিছু একটা পড়ছিলাম, এটা নিয়ে কোনো একটা রুলস ছিল। রুলস আসলে ফেলানো ইজি, কিন্তু কোন রুলস ফেলাবো কখন, এটা সবাই মনে রাখতে পারে না। এই জন্য আমি যেটা করি, সেন্টেন্সে সবসময় চিনে রাখি যে কিছু একটা তাক করে রাখবো। যেমন একটু আগে আমরা দ্যাট সংক্রান্ত একটা রুলস বললাম, আমি দ্যাট ওয়ার্ডটা আমার মাথায় এমনভাবে সেট করে নিছি, প্রশ্নে দ্যাট দেখা মাত্র আমার মনে হয় যে এইখানেই সমস্যা আছে। তখন আমার মনে পড়ে যায় যে হ্যাঁ, দ্যাট নিয়ে একটা রুলস করছিলাম, যে ডানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এই পাশে আমাদেরকে পাস্ট বসাতে হবে, এই পাশে যদি পাস্ট থাকে এই পাশে পাস্ট পারফেক্ট বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম,
তাহলে আমরা কি বলবো, কি বসাবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি সংযুক্ত করবো আর কি। যেমন ধরো যে হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, ঠিক আছে? এখন এখানে ফ্লোটিং মানে ভাষা আর কি, তো আমরা কি করব, আমরা আইএনজি সংযুক্ত করবো। কোথায় আছে ভাইয়া? এই যে ফ্লোটিং, ফ্লোটিং, ঠিক আছে, দ্যাটস ইট। এখন তারপর দেখো আই স দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড, আমাদেরকে আইএনজি নিতে হবে, সো ওয়ার্কিং নিব আমরা, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে ফ্লোটিং নেওয়া আর ওয়াজ ফ্লোটিং নেওয়া এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো আইএনজি বলা মানে তার সাথে একটা ওয়াজ সংযুক্ত করার আগে একটু সাবধান থাকো যে ভাই আমাদেরকে কি বলছিল। ফ্লোটিং আর ওয়াজ ফ্লোটিং এর মধ্যে পার্থক্য আছে, আমি তোমাকে বলছি জাস্ট ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করতে। আচ্ছা, এরপর দেখো আই সো দ্য ম্যান, এটা তো আমরা বললাম। আই হার্ড হিম, এখানে কি হবে, আমাদেরকে কি করতে হবে হচ্ছে এটার আই হার্ড যেহেতু বলছে যে হেয়ার, এটার পাস্ট করছে জাস্ট হার্ড, হ্যাঁ, সি থাকলে স থাকতে পারে, পাস্ট হয়ে যাইতে পারে, একই ব্যাপারই তো ভাই, জাস্ট ওয়ার্ড গুলাকে পাস্ট করে দিচ্ছে কখনো কখনো। তাহলে আমাদেরকে যে আই হার্ড হিম এখানে কি হবে, সেইং হবে, এই যে দেখো সেইং দিয়ে দিছে, এটা রাইট আনসার, ঠিক আছে? আই সো আ ম্যান, আই সো আ ম্যান, এই যে স মানে সি মানে দেখো, এটা জাস্ট পাস করে দিছে, তাহলে আই সো আ ম্যান ওয়াকিং, ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা রুলস নামেও পরিচিত, আসলে আরেকটা রুলস কি জিনিস সেটা একটু দেখাই। আমরা যে মাত্র এটা পড়লাম এটা আরেকটা রুলসের মধ্যেও পড়ে। তোমরা কখনো কখনো দেখবা যে সেন্টেন্সে একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব চলে আসে তাহলে সেকেন্ড ভার্বটার আইএনজি করতে হয়, এটা একটা রুলস। যেমন হচ্ছে এই যে দেখো আমরা এখানে তো যখন এটা পড়লাম তখন আমরা বুঝলাম যে ভাইয়া বলছিল যে সি থাকলে আমাদেরকে হচ্ছে আইএনজি সংযুক্ত করতে হবে, কিন্তু এটার আরেকটা রুলস কি, এটা একটা ভার্ব তাই না, দেখা এটা একটা ভার্ব, এর পরে আবার চলে আসে দেখো ওয়াক, হাঁটা, এটা আরেকটা ভার্ব, তো পরের ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করতে হয়। সো এটা আরেকটা রুলস, ওই রুলসের আন্ডারেও এটা সলভ করা যায়। আচ্ছা, এরপরে আমরা এক সেকেন্ড একটু, হ্যাঁ যেটা বলতেছিলাম, তাহলে আশা করি এই রুলসটা আমাদের হয়ে গেছে, আমরা চাইলে এটা এখন হচ্ছে ডিলিট করতে পারি, রাইট? আচ্ছা, ডিলিট করে দিলাম। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, এটা বেশ কয়েকবার আসছে, এবং পাশাপাশি আজকে যে ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম হলো এই ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামেও এই প্রশ্নটা আসছে। সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বিষয়টা লক্ষ্য করে দেখো। দেখো এখানে কি বলছে, হোয়াইল, এই যে হোয়াইল যেটা আছে, এই হোয়াইলের যে রুলস এটা মনে হয় আরেকটা বাদ পড়ছে। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই দিই, এটা এখানে নাই, আমি তোমাদেরকে লিখে দেখাই, ঠিক আছে? যখন কোন একটা কাজ আমরা করতেছি, অতীতে হইতেছে আর কি, অতীতে হইতেছে। আচ্ছা আমি তোমাদের একটু পেজটা নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ এবার বিষয়টা ভালো করে খেয়াল করে দেখো, হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যখন, যখন, ঠিক আছে? এখন এই রুলসটা নার্সিং ভর্তি পরীক্ষায় আমি অনেক আসতে দেখছি, তোমাকে আমি এখন এই রুলসটা শিখাবো। শোনো, সবসময় মনে রাখবা যে আমরা যখন একটা কাজ করতেছি এইটাকে আমাদের রুলসটাকে মনে রাখতে হবে এমনভাবে যেন আমরা আর কি আমাদের পরবর্তীতে যেন আমরা এই জিনিসগুলো যেন ভুলে না যাই, ঠিক আছে? এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি একটু ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, এখন ধরো যে বাংলায় তুমি হোয়াইল সংযুক্ত একটা বাক্য বললা, তোমার মতো করে তুমি বলো যে কিভাবে বলবা। দেখো আমি যদি বলতাম যখন আমি খাচ্ছিলাম তখন উনি এসেছিলেন, এরকমই তো বাংলায় তো অতীতে কিছু একটা হইছে, হোয়াইল সংযুক্ত, যখন সংযুক্ত, বাংলা যে কোনো একটা সেন্টেন্স বানাও। যখন আমি রান্না করছিলাম তখন উনি এসেছিলেন, যখন আমি রান্না করছিলাম তখন উনি পড়ছিলেন, যখন বাবা বাজারে যাচ্ছিলেন তখন আমি এসেছিলাম। তুমি কি বুঝতে পারতেছো? বাংলা সেন্টেন্স পরে খেয়াল করো, হোয়াইল সংযুক্ত সেন্টেন্সে আমরা যেটা করতেছি, আমরা একটা করতেছি পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমি যদি বলি যখন আমি খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, খাচ্ছিলাম কাজটা চলতেছিল, একটা নিতেছি পাস্ট কন্টিনিউয়াস পয়েন্ট। দ্বিতীয়ত তখন বাবা এসেছিলেন, তাইলে এটা কি হলো, এসেছিলেন পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আমরা কি শিক্ষা পাইলাম, হোয়াইল সংযুক্ত একটা সেন্টেন্সে একটা আমরা ইউজ করতেছি পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা আমরা ইউজ করতেছি পাস্ট ইনডিফিনিট। আমাদের একটা তো পরীক্ষায় দেওয়াই থাকবে, আর একটা জায়গায় শূন্যস্থান থাকবে, একটা জানলে আমরা অবশ্যই আরেকটা বের করতে পারবো, এটাই হোয়াইলের রুলস। মাথা ঠিক আছে? আশা করি ঠিক আছে। সো ঠান্ডা মাথায় বোঝো। আচ্ছা, এখন দেখো হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন, এইখানে বোঝার চেষ্টা করো। দেখো এখানে হোয়াইল সংযুক্ত কিছু একটা ছিল, তাই না? এখানে হোয়াইল সংযুক্ত কিছু একটা ছিল, হোয়াইল সংযুক্ত এখানে কিছু একটা ছিল। এখন কি থাকবে, অলরেডি এইখানে কি দিয়ে দিছে দেখো তো, ফাউন্ড দ্য গোল্ড, খুঁজে পেয়েছিল, পাস্ট ইনডিফিনিট পয়েন্ট।
এখন তাহলে এর পরের অংশ আমাদেরকে কি দিতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। দেখো তো পাস্ট কন্টিনিউয়াস কোনটা? হোয়াইল হি ক্লিনস, না ওটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে। হোয়াইল ক্লিনিং, আচ্ছা এখানে আরেকটা কথা, হোয়াইল ক্লিনিং এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, দেখছো? এই যে এখানে একটা কন্টিনিউয়াস ছিল, এখানে একটা কন্টিনিউয়াস ছিল, কিন্তু এখানে আবার কি দিছে? হোয়াইল হি ইজ ক্লিনিং, হোয়াইল হি ইজ ক্লিনিং। এখানে তো ইজ দেওয়া যাবে না, কারণ আমি অলরেডি বলে ফেলছিলাম যে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস নিতে হবে। ইজ দেখে তো বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো এটা ভুল। এখন তুমি বলবা যে ঠিক আছে ভাই এটা তো ভুল প্রমাণ করলেন, কিন্তু এখানে হোয়াইল ক্লিনিং কেন দিলে? এখানে হোয়াইল আই ওয়াজ ক্লিনিং বা যাই হোক ওয়াজ কেন হইলো না? এটারও আনসার আছে, দিতেছি, সব আনসার দিতেছি। তো যাই হোক আমরা আপাতত বুঝতে পারছি যে এটা রাইট আনসার, ঠিক আছে? এরপরে আসো, ওয়াইল হি ড্যাশ আ স্নেক বিট হিম। তোমাদেরকে বলে রাখি যে এই যে এটা দেখতে পারতেছো না, এটা কিন্তু পাস্ট, কামড় দেওয়ার পাস্ট ফর্ম কিন্তু, বুঝছো? এখন দেখি আমরা ব্যাপারটা কি ঘটছে এখানে। তাহলে এই পাশে যেহেতু আমরা পাস্ট দিছি, তাহলে এদিকে আমাদেরকে একটা দিতে হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস আমাদেরকে দিতে হবে। শুরুতে বলছিলাম পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কোথায় আছে পাস্ট কন্টিনিউয়াস? কোথায় কোথায়? এই যে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়াকিং, ইজ ওয়াকিং এটা তো হচ্ছে না, কারণ এটা প্রেজেন্টের মধ্যে চলে গেছে, আর বাকি দুটো তো আইএনজি সংযুক্ত করাই নাই, দেখে তো বোঝা যেতেছে এই দুটো ভুল। সো রাইট আনসার হচ্ছে এটা। এটাই হোয়াইলের রুলস, আর কিচ্ছু না। একটু সারমর্ম করে দিই, হোয়াইল সংযুক্ত অতীতের দুটো ঘটনার মধ্যে একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেটা আমরা বাংলা রুলস দিয়ে বুঝতে পারতেছি। যখন আমি খাচ্ছিলাম তখন আমার ছোট ভাই পড়ছিল, একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা এই আর কি, এটা হোয়াইলের রুলস ছিল। এখন কথা হচ্ছে হোয়াইল দিয়ে কখনো কখনো পুরো বাক্য শুরু হইতে পারে, যেমন এইখানে দেখো হোয়াইল দিয়ে শুরু হয়েছে, হোয়াইল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রশ্ন এটা আসছে যে হোয়াইলের পরে, ধরো যে হোয়াইলের পরে রিড দিয়ে রাখছে, ঠিক আছে? হোয়াইলের পরে রিড দিয়ে এটাকে ব্রাকেট দিয়ে এরকম করে রাখছে, তারপরে কিছু একটা লেখা আছে, ধরে নাও চারটা অপশন আছে। এখন তুমি কি করবা? হোয়াইলের পরে যেটা আসতেছে তুমি কি সেটা বুঝতেছো যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে? হোয়াইলের পরে যে ভার্বটা আসছে রিড, এটা যে রিডিং হবে এটা তুমি জানো কিনা এটা তারা দেখবে। মনে থাকবে হোয়াইলের পরে ভার্ব দেখলে আমরা আইএনজি সংযুক্ত করব, হোয়াইলের পরে ভার্ব দেখলে আমরা আইএনজি সংযুক্ত করব, অর্থাৎ কন্টিনিউয়াস করব। সেটা বাংলা অর্থ থেকে আমরা বুঝতে পারি কিভাবে? যখন আমি খাচ্ছিলাম, যখন উনি যাচ্ছিলেন, বাংলা থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা কি করতেছি? কন্টিনিউয়াস করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াইলের পর আমরা যদি ভার্ব দেখে ওটাকে কি করে দেবো ভাইয়া? আমরা কন্টিনিউয়াস করে দিব। হোয়াইল রিডিং কখনো কখনো হোয়াইল দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আবার কখনো কখনো এই যে দেখো হোয়াইল কিন্তু মাঝখানেও থাকতে পারে, হি ফাউন্ড দ্য, হোয়াইল দিয়ে শুরু হয়নি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে হোয়াইলের রুলসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করো। সিন্স নিয়ে আমরা যেই আঁকিবুকিগুলো করেছিলাম, আমি এটা একটু মিশায় ফেলি। দেখো তোমাদেরকে একটা রুলস বলেছিলাম একটু আগে, তোমাদের কি মনে আছে? প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, মনে আছে না? এই সিন্সের ক্ষেত্রেও একই, মাঝখানে বসবে সিন্স নামক এই অংশটা, ঠিক আছে? সিন্সের এই অংশটা বসবে মাঝখানে, এই যে দেখো মাঝখানে, এবং দুই অংশে দুইটা হয়েছে, এই পাশে সিন্স, এই পাশে একটা অংশ হয়েছে, এই পাশে একটা অংশ হয়েছে। এখন এখানে একটা ছোট কথা আছে, আমরা সবসময় জেনে আসছি কি যে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, সরি, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপরদিকে পাস্ট হচ্ছে, আর একদিকে পাস্ট হইলে অপরদিকে পাস্ট পারফেক্ট হচ্ছে। সিন্সের ক্ষেত্রেও এই রুলসটা সেম সেম। এই পাশে প্রেজেন্ট যদি হয়, সিন্স ধরো যে মাঝখানে আছে, সিন্স মাঝখানে আছে, এই পাশে যদি প্রেজেন্ট হয় তাহলে ওই পাশে আমরা পাস্ট দিব। তবে এক্সট্রা একটা বিষয় এখানে আমি উল্লেখ করে দিতেছি, এইখানে এক্সট্রা একটা সংযুক্ত হয় সিন্সের জন্য স্পেশালি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের পাশাপাশি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের পাশাপাশি যদি উপরে লেখা আছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয় তাহলেও আমরা ওই হচ্ছে পাস্ট করবো আর কি। এক্সট্রা একটু একটা লেজ সংযুক্ত করে দিলাম। তাহলে সিন্সের ক্ষেত্রে রুলসটা একটু অন্যরকম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট। আগে আমরা খালি করতাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট, এখন প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট। বুঝতে পারছো? এখানে এক্সট্রা একটা সংযুক্ত আছে সিন্সের ক্ষেত্রে, এই আর বেশি কিছু না, ঠিক আছে? এখন দেখো 2 months হ্যাভ পাস্ট, এখানে কি করছে বলতো? সিন্সের পরে আসছে, আমরা জানি যে সিন্স আসবে, সো আমরা এটাকে আনসার করে দিতে পারি উইদাউট এনি ডাউট, ঠিক আছে? এটা তো আমাদের আর কিছু করার নেই। যাই হোক আমরা এইটা একটু দেখি। দেখো ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আছে, এখানে কি বলছে? ইট ইজ, প্রেজেন্ট চলে আসছে কিন্তু, তাহলে ওই পাশে আমরা কি দিব? অবশ্যই পাস্ট দিব। দেখো এই যে আই সি থেকে হয়ে গেছে স, দেখেছিলাম। ম্যানি ইয়ার হ্যাভ পাস্ট, এখানে কি হয়েছে দেখো তো? এইবারে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট চলে আসছে,
সমস্যা নেই, আমরা জানি যে সিন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও সেটা পাস্টে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা কি করব, এই যে সিটাকে স করে দিলাম, ঠিক আছে, এই আর কি। সিন্সের ক্ষেত্রে এই রুলসটা আমাদের দেখানোর ছিল। তাহলে সিন্সের ক্ষেত্রে রুলসটা একটু অন্যরকম, তাই না? সেটা হচ্ছে ওইখানে এক্সট্রা একটা প্রেজেন্ট পারফেক্ট সংযুক্ত হইতেছে। আচ্ছা, এখন আমরা দেখি এইখানে আমাদের আর কোন কোন রুলস আছে। এক, এইটা তোমাদেরকে পড়াইছি কিনা আমি। হ্যাঁ, এবার দেখো সিন্সের ক্ষেত্রে আরেকটা রুলস, ওই একই যেটা বলতেছিলাম আর কি, এমন বিশেষ কিছু না এটা, ঠিক আছে? এটা এমন বিশেষ কিছু না। সিন্সের শুরুর অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, যেটা বলতেছিলাম আর কি। যেমন দেখো, আমি বলতেছি যে ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স, তাহলে ওই পাশে নিশ্চয়ই এই পাশে যেহেতু পাস্ট আছে তাহলে ওই পাশে আমাদেরকে পাস্ট পারফেক্ট বসাইতে হবে। পাস্ট পারফেক্ট খোঁজো এখন। পাস্ট পারফেক্ট কোথায় আছে? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এই যে ভাইয়া হ্যাড প্লাস ভি3 বসাই দিলাম। আমি জানি তোমার বেসিক খারাপ, তুমি হয়তো বা অর্থ বুঝতে পারতেছো না, ট্রান্সলেশন করতে পারতেছো না, সমস্যা নাই। ট্রান্সলেশনের জন্য অ্যাডমিশনে তুমি কেন আটকায় থাকবা? এই পুরো 3-4 মাসের মধ্যে তোমার বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া সম্ভব। ইংলিশ নিয়ে এত টেনশনে কিছু নাই। ইংলিশ এত বিশাল কোনো সমুদ্র টপিক তো তোমাদের না, সমুদ্র তো নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন করছে সেটা থেকে নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ইজি আছে, এটা মানতেই হবে, কিছু করার নাই। যাই হোক, ইট ওয়াজ লং সিন্স এখানে এটা তো পড়াইছি। তাহলে এর মধ্যে তো সবগুলো সেম নিয়ম, ইট ওয়াজ লং সিন্স ওয়াজ করে দিছে, তাহলে পাস্ট ওই পাশে দলে আমাদেরকে কি করতে হবে? হ্যাড প্লাস ভি3 করতে হবে। হ্যাড প্লাস ভি3 কোথায় আছে? এই যে একটা জায়গাতে আছে, চাইলে তুমি দেখতে পারো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাড সিন, ইট ওয়াজ লং সিন্স হ্যাড প্লাস ভি3, হ্যাড আর এই স এর 3 নাম্বার, সি এর 3 নাম্বার ফর্ম হইতেছে সিন, ঠিক আছে? এই সবগুলো তুমি চেক করে দেখো পারলে। আচ্ছা, তাহলে এইটাই আর কি সিন্স সম্পর্কে। তাহলে আমরা আমাদের একদম যে ধারণাটা, সেই ধারণাটাতে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এগুলো তোমাদের বই থেকে প্র্যাকটিস করবা, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। এরপরে আমরা যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, ইট ইজ টাইম ফর, এটাই সময়, এটাই উপযুক্ত সময়। আমরা যা বলি না যে এটাই উপযুক্ত সময় আমাদের ঘুরে দাঁড়ানোর, এটাই উপযুক্ত সময় আমাদের কামব্যাক করার, আমরা কিন্তু এই কথাগুলো বলি। এই জন্য ব্যবহার করা হচ্ছে। ইট ইজ টাইম ফর বিভিন্ন ধরনের থাকতে পারে, ইট ইজ টাইম ফর, ইট ইজ হাই টাইম, এগুলার অর্থের মধ্যে কিঞ্চিত পরিবর্তন আছে, ওইটা নিয়ে আমি তোমাকে মাথা ব্যথা দিতে চাচ্ছি না। সমস্যাটা এটা হয় যে ইট ইজ টাইম ফর, বা ধরো যে সরি ইট ইজ টাইম ফর না, ইট ইজ টাইম, এটা অতটা আসে না, বুঝছো? এটা অতটা আসে না, এই জন্য আমি এটাকে বাদ দিচ্ছি। ইট ইজ টাইম, ইট ইজ টাইম যখন আমি বলতেছি তখন আমাদেরকে যেটা করতে হবে ভাইয়া, আমাদের ওয়ার্ডটার পাস্ট করতে হবে। কিন্তু এটার একটু সমস্যা হয়, আমরা মনে করি যে এটাই সময় আমাদের ঘুরে দাঁড়ানোর, বাংলাতে আমরা বলতেছি ঘুরে দাঁড়ানোর, কিন্তু আদতে আমরা যখন করতেছি তখন আমরা পাস করে ফেলতেছি। ঘুরে দাঁড়ানোর বলতেছিলাম, বাট আমরা যখন ইংলিশে বলতেছি সেটাকে পাস করে ফেলতেছি। যেমন দেখো যে ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম উই, এই যে দেখো চেঞ্জড করে ফেলছি, পাস্ট করে ফেলছি। কিছু করার নেই, আমাদেরকে রুলস দিয়েছে, আমাদেরকে পড়তে হবে, যেভাবে ইংলিশ গ্রামার তৈরি করা হয়েছে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ইট ইজ টাইম ফর, এইটাকে ভালো করে চিনে রাখো, এই হইতেছে এমন ব্যক্তি, দেখার সাথে সাথে তুমি আটকে যাবা যে এইখানে একটা রুলস আছে। কোন রুলস আছে? আমাদেরকে যে ভার্বটা থাকবে সেটার পাস্ট করতে হবে। ইট ইজ টাইম ফর, তারপরে যা আসবে এটার পাস্ট করে দিব, ঠিক আছে? একটু দেখো, যেমন ইট ইজ টাইম যখন চলে আসছে, ইট ইজ টাইম, এখন ইউ রিয়েলাইজ আছে, তোমাকে কি বলা হয়েছিল যে তুমি এটার পাস্ট করবা, ইউ রিয়েলাইজড করতে হবে, তার মানে এই যে একটাই আছে। এগুলা কি ম্যাথের মতন কঠিন রে ভাই? এগুলো তো রুলস জানলে 4টা অপশনের মধ্যে থেকে খপাত করে ধরে ধরে ওইটারে আনসার করা যায়। ইট ইজ টাইম হি, কোথায় পাস্ট, এই যে চেঞ্জড, আনসার করে দাও। ইট ইজ হাই টাইমটা আমরা পরে পড়তেছি। আচ্ছা, ইট ইজ টাইম, তারপরে হচ্ছে পাস্ট করে দাও। আচ্ছা, পাস্ট করে দিলাম, ঠিক আছে। এখন এর একটা ছোট ভাই আছে, এটা তো দেখতেছো ইট ইজ টাইম, এখানে আরেকটা এক্সট্রা জিনিস সংযুক্ত হয়, সেটা হচ্ছে হাই টাইম, ঠিক আছে? এখানে সংযুক্ত হয় ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, হাই টাইম সংযুক্ত হইলো, কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে আগে যা ছিল ওটার সাথে সংযুক্ত হয়েছে হাই। তো আমরা আগে পাস্ট নিতাম, এখন এটার সাথে এক্সট্রা একটা প্যারা যোগ হবে, এটা আমরা বুঝতে পারতেছি আমাদের কমন সেন্স দিয়ে। কি প্যারা যুক্ত হইতে পারে? আগে হইতেছে পাস্ট, হ্যাঁ কমন সেন্সে তুমি বুঝতে পারতেছো যে পাস্ট হইলে আর এটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ ইট ইজ হাই টাইম যদি আমরা দিতাম তাহলে আমরা কি করতাম? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, পাস্ট আগে আমরা করতাম আগে পাস্ট, এখন তো একটা এক্সট্রা প্যারা সংযুক্ত হয়ে গেছে, তখন আমরা করবো পাস্ট পারফেক্ট। উই হ্যাড চেঞ্জড, হ্যাড প্লাস ভি3, হ্যাডের পরে তুমি যে ভার্বই দাও না কেন, যে ভার্বই দাও এটার সাথে ভি3 করতে হবে আর কি, ওইটা ভার্বটার ভি3 করতে হবে। যেমন চেঞ্জ থাকলে CHNGED, উই হ্যাড চেঞ্জ, ইট ইজ হাই টাইম উই হ্যাড চেঞ্জড, ঠিক আছে? ক্লিয়ার? ইট ইজ টাইম
থাকলে আমরা কি করতেছি, পাস্ট করতেছি। ইট ইজ হাই টাইম থাকলে আমরা পাস্ট পারফেক্ট করতেছি। পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভি3। আগে যেখানে আমরা খালি চেঞ্জ দিতাম, এখন আমাদেরকে এখানে হ্যাড চেঞ্জ দিতে হচ্ছে ভি3 করার জন্য। দ্যাটস ইট, এর বেশি কিছুই না। ওকে, আচ্ছা এরপরে আসো। এরপরে আমরা যে রুলসটা দিব সেইটা শেষের দিকেও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এইটা একটু দেখো, এটা বিষয়টা কিরকম আমি তোমাদের কাছে বলি। আমি এখানে কিছু এক্সট্রা জিনিস সংযুক্ত করে রাখছি। যেমন দেখো এইগুলো, এই যে নো সুনার হ্যাড, এখানে এই যে দেখো কয়টা জিনিস এখানে আছে। এই যে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, আর আমি হ্যাড সংযুক্ত করে দিছি কিন্তু দেখছো, ইনারা শুধুমাত্র দিছে নো সুনার দেন, আমি দিছি নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। এগুলোর অর্থ কি? এগুলো হচ্ছে আসলে ওই যে যেই না চোর পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো, নো সুনার হ্যাড। আর সেন্টেন্স গুলো দেখবা তোমরা, এগুলোর অর্থ, এটার অর্থ হচ্ছে এটা যে যেই না পুলিশকে দেখলো সেই চোর দৌড়ে পালালো, দেখা মাত্র চোর দৌড়ে পালালো। তো এখন এইটার ক্ষেত্রে স্ট্রাকচারটা আমাদের অতি পরিচিত, আমরা চিনি আগে। তো দেখো আমি যে হ্যাড সংযুক্ত করছি, ওনারা কিন্তু আগে সংযুক্ত করা নাই। কেন সংযুক্ত করা নাই? এই নো সুনারের পরেই যে ধারাবাহিকভাবে হ্যাড বসে যাবে বিষয়টা এরকম না। এমন হইতে পারে যে নো সুনারের পরে ডট 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 সেন্টেন্সের বেশ কিছু অংশ চলে গেছে, কিছু অংশ পরে তুমি দেখতে পারতেছো যে হ্যাড। তা আমি এটা লিখছি কি কারণে, ওটার এক্সট্রা উদ্দেশ্য আছে। বাট আপাতত তুমি জেনে রাখো যে নো সুনারের সাথে হ্যাড হয়, স্কার্সলির সাথে হ্যাড হয়, হার্ডলির সাথে হ্যাড হয়, এগুলো একটু মাথায় রাখো। আর একটা সময় গিয়ে আমরা হ্যাড পেতে পারি বা পাশে লেগেও থাকতে পারে। তবে নো সুনারের সাথে আমাদেরকে একটু পরে যে দেন দেখতে পারবো, একটা দেন দেখতে পারবো, সেখানে আবার হচ্ছে এই যে স্কার্সলি বা হার্ডলি এগুলোর ক্ষেত্রে হয়েন দেখতে পারবো। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখো। কিন্তু পরীক্ষাতে এটা কখনো কখনো দেয় যে নো সুনারের পরে হয়েন দিয়ে রাখছে, বুঝছো? তো ওইটা তখন তো ভুল, নো সুনারের সাথে তার হয়েন হয় না, দেন হয়। এটাও মাথায় রাখতে হয়। তো তারপর এখন দেখো, আপাতত এইগুলা জানলা। এখন একটা বিষয় কি, এখানে দেখো এই যে দেন আর হয়েন যেগুলো আছে না, এই যে যেটা বলছে যে দেন আর হয়েন, দেন আর হয়েন, এগুলোর এগুলো নিয়ে আসলে সমস্যা কি কি আছে আমি একটু বলে দিই। ওই যে নো সুনার হ্যাড, তাহলে দেন থাকে, হ্যাঁ। এই যে দেন, এই বানান কিন্তু আবার দেন এরকম করেও দেয়। ওইটা ভুল কিনা ওইটা তোমাকে আনসার করতে হয়। দেন আর দেন কিন্তু আলাদা। তো আসলে আলহামদুলিল্লাহ পড়াইতে পড়াইতে এই জিনিসগুলো মুখস্থ হয়ে গেছে যে প্রশ্ন কি কি ভাবে হইতে পারে, আমি সব তোমাদেরকে এক চান্সে বলে দিলাম। তো দেখো, এখন দেখো নো সুনার হ্যাড দেন, এখন আর আরেকটাতে হচ্ছে হয়েন হয়, তাই না? তার মানে সেন্টেন্সের এইদিকে একটা অংশ আছে, এইদিকে একটা অংশ আছে, এইদিকে একটা অংশ আছে, এইদিকে একটা অংশ আছে। এখন এটা ওই আগে একটু আগে যে রুলসটা শিখলাম, বসের রুলস মনে আছে? পাস্ট আর পাস্ট পারফেক্ট, এই দুইটার মধ্যে বস হইতেছে যার চেহারা বড়, পাস্ট পারফেক্ট বানানটা বড়, পাস্ট পারফেক্ট। আর এটা খালি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট পারফেক্ট হচ্ছে বস, বস সবসময় আগে থাকবে। এইখানে দেখো দেনের আগে বসবে পাস্ট পারফেক্ট পিপি, আর অন্যদিকে পাস্ট ইনডিফিনিট পিআই, পাস্ট ইনডিফিনিট। হয়নার আগে বসবে পিপি, অন্যদিকে বসবে পাস্ট ইনডিফিনিট। এইটাই এই রুলসটা ছিল, বুঝছো? যখনই আমরা সেন্টেন্সের নো সুনার হ্যাড এগুলো দেখতেছি, স্কার্সলি হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড এগুলো দেখতেছি, তো একটা সময় গিয়ে আমরা দেন আর হয়েন পাই। আর মনে রাখতে হবে এই দেন আর হয়েনের ক্ষেত্রে আমরা হচ্ছে দেনের আগে, দেনের আগে আমরা হচ্ছে বসকে বসাই। ঠিক একইভাবে হয়েনের আগে আমরা বসকে বসাই পাস্ট পারফেক্ট, আর অপর দিকে থাকে পাস্ট ইনডিফিনিট। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে এটা একটু আগে শিখাইছিও অলরেডি, তারপরও যদি তুমি ভুলে যাও তাহলে তোমাকে মনে করাই দিই। দেখো আমরা কিন্তু এখানে অলরেডি লিখে রাখছি যে নো সুনার হ্যাড, হ্যাঁ একসাথে লেগে নাও থাকতে পারে, একটু পরে হ্যাড থাকতে পারে, কিন্তু এই হ্যাড দেখে আমরা গন্ধ পাইতেছি যে এর সাথে তাহলে পাস্ট পারফেক্ট বসবে। হ্যাঁ ওইটা তো আমরা শিখলাম, এই যে পাস্ট পারফেক্ট, এর সাথে পাস্ট পারফেক্ট বসবে, নো সুনার হ্যাড। কারণ ওই পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভি3 না? যাক আমি একটু মনে হয় বেশি কথা বলে ফেলছি, তোমাদের বেশি প্যাঁচায় ফেলছি, বাদ দাও, তোমরা ওইটা না হয় তোমরা হয়তো নিতে পারবে না। যাই হোক, যেটা বলতেছিলাম দেখো নো সুনার হ্যাড দেখতে পারতেছো, নো সুনার হ্যাড, আর এখানে আছে দেন। কোথায় কোথায়? এই যে দেন। কি বলছিলাম? দেনের আগের অংশে পাস্ট পারফেক্ট বসবে, আর পরের অংশে কি খালি বসবে পাস্ট। এই যে ফ্লাই, আগে ছিল ফ্লাই, এখন ফ্লাই থেকে হয়ে গেছে এই যে ফ্লিউ হয়ে গেছে, দেখছো? আর এই আগের অংশে কি বসছে? হ্যাড প্লাস ভি3। এই যে হ্যাড, হ্যাড প্লাস এই যে এইম থেকে এইমড হয়ে গেছে, ভি3 করে ফেলছে। নো সুনার হ্যাড হি এইমড অ্যাট দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে। কথা বোঝা গেছে? চলো আমরা আরেকটু প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। দেখো তোমার কাছে মনে হয় আমি একটু বেশি বলে ফেলছি একদিনে,
আরেকটু বলে রাখি, সব ভুলে যাও, খালি মনে রাখো যে দেন আর হোয়েন এইটা থাকে, দুই দিকে সেন্টেন্সে দুইটা হাত থাকে। এই হাতগুলোর মধ্যে শুরুরটাতে হয় বস, পাস্ট পারফেক্ট, পরেরটাতে হয় চেলা, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এটা একটু আমরা যদি তোমাদেরকে দেখাই তাহলে প্র্যাকটিসের জন্য তোমাদের আর মনে হয় না কোনো সমস্যা থাকবে। যেমন ধরো যে আমরা এখানে দেখতে পারতেছি, দেখো কি বলতেছি, দেন আছে, তুমি কিচ্ছু জানো না, অর্থ কিচ্ছু জানো না, দরকার নাই, অ্যাডমিশনে অর্থই জানতে হবে, অনুবাদ জানতে হবে। কে বলছে? দেন আছে, দেনের আগের অংশে আমরা এই অংশটাতে বসাবো হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? হ্যাড প্লাস ভি3। এই যে হ্যাঁ, তারা আসলে বসাই দিচ্ছে, দেখো এই যে হ্যাড প্লাস এই যে গান ভি3। তাহলে এই পাশে আমরা বসবো কি বলতো, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কোথায়? হ্যাড স্টার্টেড, এই যে একটাই স্টার্টেড, পাস্ট ইনডিফিনিট বসাই ফেলছি। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, তাহলে কোথায় দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। ও, এখানে তারা লেফট অলরেডি দিয়ে দিছে, এখানে তারা জানতে চাইছে যে এখানে আসলে কি হবে, এই যে নো সুনারের সাথে, নো সুনার হ্যাডের সাথে যেটা বলছিলাম যে এই দেখছো দেন হবে না কি হবে, এখানেও কিন্তু অনেকে ভুলে যায়। আমরা শিখছি দেন হবে, দেন ভাই আগে আমাদেরকে বলতে দিছিল, তো আমাদেরকে ওইটা নিয়ে প্যারা খাইতে হয় না। তো তোমাদেরকে যেটা বলতেছিলাম, দেখো এই যে এখানে যেটা বলতেছে ড্যাশ উই রিচড দেন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। তো এখানে আমাদের কি করতে হবে, নো সুনার হ্যাড দিতে হবে, যেহেতু এই যে দেখো নো সুনার হ্যাড উই রিচড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। ঠিক আছে? নো সুনার ডিড দ্য থিফ, নো সুনার ডিড দ্য থিফ সি দ্য পুলিশম্যান। এখানে একটু ইয়ে আছে, এখানে এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে। তো দেখো এই আর কি। তাহলে এই যে নো সুনার হ্যাডের আমরা বেশি দেখলাম, হার্ডলি আর স্কেয়ারসলি এগুলো সাধারণত থাকে না, 90% ক্ষেত্রে নো সুনার হ্যাডই থাকে। এই যে হার্ডলি থাকলেও সেম নিয়ম, বুঝতে পারছো? এই হয়েনের আগের অংশটাতে আমাদেরকে বসাইতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস ভি3, আর পরের অংশ আমাদেরকে বসাইতে হবে কি বলতো, শুধুমাত্র পাস্ট। ঠিক আছে? আচ্ছা, নো সুনার হ্যাড, এরপরে দেখো, আশা করি এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা না, এরপরে তো আর কোনো পেজ নাই। আজকের মতো তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি এবং রাইট ফ্রম ভার্বের সবগুলো রুলস আমরা পড়াই দিছি। আর হয়তো বা 2-3টা রুলস বাকি থাকতে পারে, এইগুলো আমরা এমনি যখন প্র্যাকটিস করব তখন আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে, ও আরেকটা বিষয় এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে হার্ডলি এন্টার্ড দ্য রুম হোয়েন হি রিয়েলাইজড, এই পর্যন্ত কিন্তু আমাদের ব্যবহার করার অংশ ছিল, বুঝছো? এই যে দেখো এটাকে কিন্তু আমরা পাস্ট করে দিছি, আমরা এরপরে কি আছে না আছে এটা আমরা দেখতেছি না। ঠিক আছে? কারণ এটা অন্য একটা অংশ, দ্যাট, যে ওইখানে আবার হ্যাড ফরগটেন দিছে, এটা দেখে মনে করো না যে কি ব্যাপার, ভার্ব হ্যাড প্লাস ভার্ব3 তো এই হয়েনের এই দিকে ইউজ করার কথা ছিল, এইদিকে কেন ইউজ করলো, এটা দেখার দরকার না, ওটা সেন্টেন্সের একটা লেজ, সেন্টেন্স শেষ হয়ে গেছে এইখানেই, বুঝছো? তো এই আর কি, আশা করি যারা অর্থ বোঝো তারা এই জিনিসগুলো বোঝো। তো আজকে এই পর্যন্তই, রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ অংশ শেষ করে দেওয়া হয়েছে। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, নেক্সট ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। এইখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার্বের ক্লাসটা শেষ হচ্ছে সম্পূর্ণ। আল্লাহ হাফেজ।